মুহূর্তেই সে বাম হাত দিয়ে পর্দাটা সরাতে যাবে, ঠিক তখনই রাজকুমার পর্বত উচ্চস্বরে বলে উঠল, সেনাপতি মহাশয়, আমি তো আপনাকে আগেই বলেছি যে আমার শরীরটা ঠিক নেই, আর এখন কিছুটা দুর্বলতাও অনুভূত হচ্ছে, তাই আপনার শীঘ্রই এখান থেকে প্রস্থান করা উচিত। ভুজঙ্গ তক্ষুনি তার হাত পর্দার থেকে সরিয়ে নিল এবং পর্দার অন্তরালে থাকা চাণক্য স্বস্তির নিঃশ্বাস নিলেন। ভুজঙ্গ তৎক্ষণাৎ ক্ষমা প্রার্থনা করে বলল, ক্ষমা করবেন যুবরাজ, আমি কেবলমাত্র আপনার সুরক্ষা বশত চিন্তিত রয়েছি। আপনি বিশ্রাম করুন, আমি আসছি। এই কথা বলেই ভুজঙ্গ পর্বতের কক্ষ থেকে প্রস্থান করলেন। সেনাপতি চলে যেতেই পর্বত তার কক্ষের বাইরে পর্যন্ত এলো এবং দ্বারের বাইরেও ভালো করে নিরীক্ষণ করে দেখল যে সেখানে আর কোনো ব্যক্তি নেই। তো সম্পূর্ণরূপে নিশ্চিত হয়েই সে দ্বার ভালো করে বন্ধ করে কক্ষের ভেতরে প্রবেশ করে চাণক্যের উদ্দেশ্যে ডাক দিল, আচার্য, বিপদ কেটে গিয়েছে, দয়া করে আপনি সামনে আসুন। পর্বতের কথা শুনেই আচার্য পর্দার অন্তরাল থেকে বেরিয়ে তার সামনে এসে প্রসন্ন কণ্ঠে বললেন, আমাকে রক্ষা করার জন্য ধন্যবাদ। পর্বত বিনম্রতার সাথে বলল, ধন্যবাদ দেওয়ার প্রয়োজনীয়তা নেই আচার্য, কিন্তু আমার মনে হয় আপনার আর এক মুহূর্ত এখানে থাকা প্রাণঘাতী হয়ে উঠতে পারে, তাই আপনার এক্ষুনি প্রস্থান করা উচিত। চাণক্য কিছুটা চিন্তিত হয়ে বললেন, বিষয়টা অত সহজ নয় পর্বত। আমি সেনাপতির কথোপকথন শুনেছি, যদি সে জলমহলের সুরক্ষা ব্যবস্থা এতটা কড়া করে দেয়, তার অর্থ মগধের সীমান্তেও অত্যন্ত কড়া পাহারা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সুতরাং মগধ থেকে প্রস্থানের জন্য আমার তোমার সহায়তা প্রয়োজন। তার কথা শোনা মাত্রই পর্বত কিছু ভেবে তৎক্ষণাৎ বলে উঠল, আচার্য, আপনি নিশ্চিন্ত থাকুন, মগধের সীমান্ত থেকে আপনার সুরক্ষিতভাবে প্রস্থানের দায়িত্ব এবার আমার। আপনি শুধুমাত্র আমায় কিছুটা সময় দিন। চাণক্য মনে মনে অত্যন্ত আনন্দিত হলেন, কারণ তিনি উপলব্ধি করতে পারছিলেন যে অবশেষে রাজকুমারকে তিনি নিজের বিশ্বাসের জালে আবদ্ধ করে ফেলেছেন, আর এই বিজয় তাকে অন্তর থেকে প্রসন্ন করে তুলছিল। এদিকে পর্বত চাণক্যের চরিত্রের দ্বারা বেশ প্রভাবিত হয়ে পড়েছিল। সে যেন চাণক্যের মাধ্যমেই নিজের উজ্জ্বল ভবিষ্যৎ পরিলক্ষিত করতে পারছিল। চাণক্য যেই রূপে তাকে ভারতবর্ষের সম্রাট হওয়ার স্বপ্ন দেখিয়েছিল, এখন সে সেই স্বপ্ন পূরণের জন্য সবকিছু করতে পারত। অন্যদিকে তক্ষশিলাতেও চন্দ্রগুপ্ত সেদিনের মতো শিক্ষা সমাপ্ত করে ছাত্রাবাসে ফিরল। নিজের বস্ত্র পরিবর্তন করে সে ছাত্রাবাসের কুঠুরি থেকে একটা কম্বল নিয়ে নিজের কক্ষে গিয়ে মাটিতে তৈরি তার শয্যাতে শুয়ে পড়ল। কিন্তু পর মুহূর্তেই সে চমকে এক লাফে উঠে দাঁড়িয়ে পড়ল, কারণ তার শয্যা পুরোপুরি রূপে সিক্ত ছিল। ঠিক তখনই বীরসেন ও তার সাথীরা হাসতে হাসতে তার সামনে এসে দাঁড়ালো। তাদেরকে হাসতে দেখে চন্দ্রগুপ্ত বুঝতে পারলো এটা তাদেরই শয়তানি। হাসতে হাসতেই বীরসেন বলল, কি হলো সম্রাট, আপনার কি কোনো প্রকারের সমস্যা হচ্ছে? তখনই আরেকজন ছাত্র বলে উঠল, আহারে, বেচারা সম্রাট চন্দ্রগুপ্তর শয্যা যে জলমগ্ন হয়ে গেল। এই শুনে সেখানে উপস্থিত ছাত্ররা অট্টহাসি করতে শুরু করল। চন্দ্রগুপ্ত তাদের প্রতি কোনো রকম প্রতিক্রিয়া দিল না। সে নিজের শয্যা ত্যাগ করলো এবং তাদের দিকে কোনো প্রকারের মনোযোগ না দিয়ে সেখান থেকে প্রস্থান করলো। তাকে চলে যেতে দেখে সেখানে উপস্থিত একজন ছাত্র বলে উঠল, ও বাইরে কোথায় চলে গেল? বীরসেন বিদ্রূপের সুরে বলল, হয়তো সম্রাট উন্মুক্ত আকাশে তারাদের আলোয় নিদ্রামগ্ন হতে ইচ্ছুক। উপস্থিত ছাত্ররা আরো একবার অট্টহাসি করে উঠল এবং কিছুক্ষণ বাইরে ভ্রমণের উদ্দেশ্যে ছাত্রাবাস থেকে বেরিয়ে বাইরে গেল। কিছুক্ষণ পরেই চন্দ্রগুপ্ত শুকনো ঘাসের বড় একটা স্তূপ নিয়ে এসে নিজের শয্যার স্থানে বিছিয়ে দিল। কিছু সময় পরে বীরসেন ও তার সাথীরা ছাত্রাবাসে ফেরত এসে দেখল চন্দ্রগুপ্ত শুকনো ঘাসের শয্যার উপরে বসে প্রদীপের আলোয় অধ্যয়ন করছে। সেই দেখেই তারা বিরক্ত হয়ে উঠল। তারা সকলেই ভেবেছিল আজকে রাতেও চন্দ্রগুপ্ত বিনিদ্র রজনী যাপন করবে, কিন্তু চন্দ্রগুপ্ত নিজের বুদ্ধির দ্বারা তাদেরকে পরাজিত করেছিল। কিছুক্ষণের মধ্যেই অন্যান্য ছাত্ররা নিদ্রামগ্ন হতে শুরু করলো। চন্দ্রগুপ্ত তার অধ্যয়ন সমাপ্ত করে প্রদীপ নিভিয়ে শুয়ে পড়ল এবং কয়েক মুহূর্তের মধ্যেই সে নিদ্রামগ্ন হল। ছাত্রাবাসে এখন সম্পূর্ণ নিস্তব্ধতা বিরাজ করছিল। কিছুক্ষণ প্রতীক্ষা করার পরে বীরসেনের ইশারা পেতেই দুজন ছাত্র উঠল এবং চন্দ্রগুপ্তর কম্বল টেনে সরিয়ে নেওয়ার জন্য অগ্রসর হলো। তারা চন্দ্রগুপ্তর নিকটে গিয়ে দেখল সে গায়ে কম্বল আচ্ছাদিত করে শুয়ে আছে। তাদের মধ্যে একজন গত পূর্বের মতোই জানালা খুলে দিল।
এবং অপরজন খুবই সুচারুরূপে চন্দ্রগুপ্তর গায়ের কম্বল সরিয়ে নেওয়ার চেষ্টা করল। কিন্তু বিস্মিত হয়ে দেখল কম্বল কোনো ক্রমেই তার সরানো যাচ্ছে না। সেই ছাত্রটি পুনরায় আরো বেশি বল প্রয়োগ করলো কম্বলটি টেনে সরিয়ে নেবার, কিন্তু এইবারেও সে বিফল হলো। কম্বলের ভেতরে শায়িত চন্দ্রগুপ্ত তখন হাসছিল, কারণ আজকে সে কম্বলের দুই প্রান্তকে আঙুলের সঙ্গে বেঁধে রেখেছিল। বিফল মনোরথ হয়ে সেই ছাত্র বীরসেনের কাছে গিয়ে মৃদুস্বরে বলল, কি জানি কম্বলটাকে কি করেছে, কোনো ক্রমেই সরানো যাচ্ছে না। বীরসেনের চাল এবারেও বিফল হলো। সে একটু ভাবল, তারপরেই তার পাশে রাখা জলের পাত্রটা নিয়ে অন্য ছাত্রকে গিয়ে বলল, কেবল ওর শয্যা সিক্ত করেছিলাম না, এবার কম্বল সহ ওকেই জলমগ্ন করে দাও, যাও। জলের পাত্রটা দেওয়ার সময় বীরসেনের মুখে তীর্যক হাসি ফুটে উঠল। বীরসেনের থেকে জলের পাত্রটা নিয়ে ওই ছাত্র অত্যন্ত সন্তর্পণে চন্দ্রগুপ্তর দিকে অগ্রসর হয়েছিল মাত্র, কিন্তু তখনই তার মুখ থেকে আর্তনাদ বেরিয়ে এলো। কিন্তু সে সেটাকে কোনো ক্রমে নিয়ন্ত্রণ করলো। সে নিচে তাকিয়ে দেখলো তার পায়ে কাঁটা ফুটেছে। সে তৎক্ষণাৎ এক পায়েই কোনো প্রকারে ভারসাম্য বজায় রেখে চলার চেষ্টা করতেই তার অন্য পায়েও কাঁটা ফুটে গেল। এবার সে আর ভারসাম্য বজায় রাখতে পারল না। তার হাত ফসকে জলের পাত্রের জল গিয়ে পড়ল অন্য রাজকুমারের গায়ে ও তার কম্বলও সিক্ত হয়ে উঠল। চন্দ্রগুপ্তর মনে শঙ্কা ছিল যে কম্বল সরাতে না পেরে ওরা নতুন কোনো ফন্দি বের করে আবার তাকে উত্তপ্ত করতে হাজির হবে, আর তাই সে অন্ধকারের সুযোগ নিয়ে অত্যন্ত চতুরতার সাথে নিজের থেকে একটু দূরেই কিছু কাঁটা বিছিয়ে রেখেছিল। জলের পাত্র হাতে নেওয়া ওই ছাত্র অন্ধকারের মধ্যে ভূমিতে ছড়িয়ে থাকা কাঁটা দেখতে পায়নি, আর এবার তার ভীষণ পরিণাম তাকে ভোগ করতে হতো, কারণ তার হাতের জল যেই রাজকুমারের উপরে গিয়ে পড়েছিল সে এই সব কিছু থেকে অজ্ঞাত ছিল এবং গভীর নিদ্রায় নিদ্রিত ছিল। জল পড়ে নিদ্রা ভঙ্গ হয়ে যাওয়ায় সে অত্যন্ত কুপিত হলো এবং নিজের সাথীর উপরে চড়াও হলো। এই রূপেই দুই মিত্রর মধ্যে বিবাদ শুরু হয়ে গেল। এই দৃশ্য দেখে ক্ষোভে বীরসেনের রক্ত যেন ফুটতে শুরু করলো, কিন্তু সে বিবাদের সমাধান না করে নিজের কম্বল আচ্ছাদিত করে শুয়ে পড়ল। দুই মিত্রকে পরস্পরের সাথে বিবাদে জড়িয়ে পড়তে দেখে চন্দ্রগুপ্ত মৃদু মৃদু হাসছিল। যেখানে চন্দ্রগুপ্ত বুদ্ধিমত্তার দ্বারা নিজের সমস্যার সমাধান নিজেই করছিল, সেখানে বহু ক্রোশ দূরে চাণক্য পর্বতের দ্বারা প্রাপ্ত ভরসার উপরে নির্ভর করে ছদ্মবেশ ধারণ করে মগধের রাজধানী পাটলিপুত্রের প্রবেশদ্বারের সম্মুখে উপস্থিত হয়েছিলেন। প্রবেশদ্বারের সম্মুখে দ্বিগুণ সুরক্ষা ব্যবস্থা দেখে তিনি বিন্দুমাত্র আশ্চর্য হলেন না। সেখানের পরিবেশ তার মগধ প্রবেশের দিনের ন্যায় ছিল। অন্যান্য সমস্ত প্রবেশদ্বার অবরুদ্ধ করে দেওয়া হয়েছিল, কেবল এই প্রধান ফটকই অনুপ্রবেশের জন্য খোলা ছিল। চাণক্য দ্বারের চারপাশে সতর্ক দৃষ্টি নিবদ্ধ করে দেখলেন মুখ্য দ্বারের ওপরের এক গম্বুজের মতো অংশে রাজহংসকে বসানো হয়েছে এবং সেখান থেকেই সে প্রবেশ ও প্রস্থান করা সমস্ত ব্যক্তির ওপরে সতর্ক নজর রাখছে। আচার্য চাণক্য কিছুটা সচকিতভাবে প্রবেশদ্বারের সম্মুখে পৌঁছতেই ভুজঙ্গ তাকে বাধা দিয়ে বলল, নিজের পরিচয় দাও এবং এখানে কি উদ্দেশ্যে এসেছো বলো। চাণক্য জবাব দিলেন, আগে আমি একজন বৈদ্য। আমি গান্ধার রাজ্য থেকে নিজের ব্যবসা সম্প্রসারণের জন্য এসেছি। সেনাপতি ভুজঙ্গ চাণক্যের পা থেকে মস্তক পর্যন্ত ভালো করে নিরীক্ষণ করে রুক্ষ স্বরে বলল, কিন্তু এখন কোথায় যাচ্ছ? চাণক্য অত্যন্ত নরম সুরে বলল, কিছু আবশ্যক ঔষধি কম পড়ে গেছে, সেগুলো আনার উদ্দেশ্যেই গান্ধার যাচ্ছি। সেনাপতি তৎক্ষণাৎ একজন সৈনিককে ইশারা করে চাণক্যর তল্লাশি নেওয়ার আদেশ দিল। সৈনিক এগিয়ে এসে চাণক্যের পিঠে ঝুলন্ত ঝোলাটা চাইল। সে খুব ভালো করে ঝোলাটা পরীক্ষা করলো, কিন্তু জড়িবুটি ছাড়া সেখান থেকে আর কিছুই প্রাপ্ত হলো না। সৈনিক ঝোলাটা সেনাপতিকে দেখিয়ে বলল, সেনাপতি মহাশয়, এর ঝোলা থেকে জড়িবুটি ব্যতীত আর কিছুই পাওয়া যায়নি। সেনাপতি তার তীক্ষ্ণ নজর দিয়ে চাণক্যের দিকে দৃষ্টিপাত করলো, কিন্তু তার মুখের ভাব অত্যন্তই স্বাভাবিক ছিল। তবুও কিছু চিন্তা করে ভুজঙ্গ বলল, এর বস্ত্র আর পাগড়ির তল্লাশি নাও। সেনাপতির কথা শোনা মাত্রই চাণক্যের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ল। তবুও তিনি সেটা গোপন করে বললেন, বিষয়টা কি বলুন তো? এখন কি বাইরে যাওয়া ব্যক্তিদেরও তল্লাশি নেওয়া হবে? আমি একজন সাধারণ বৈদ্য মাত্র, আমার কাছে আর এমন কি থাকতে পারে? তার কথা শোনা মাত্রই ভুজঙ্গ বলে উঠল, আপনাকে কেউ কিছু জিজ্ঞাসা করেছে বা কিছু বলতে বলেছে? মৌন হয়ে দাঁড়িয়ে নিজের তল্লাশি করতে দিন। সেনাপতির আদেশ শোনা মাত্রই সৈনিক চাণক্যের বস্ত্রের তল্লাশির উদ্দেশ্যে তার পাগড়ির দিকে অগ্রসর হল।
চাণক্যের সকল রহস্য উন্মোচিত হতে আর বিলম্ব ছিল না, কারণ তার পাগড়ির মধ্যেই সমস্ত রহস্য নিহিত ছিল। তার পাগড়ি খুললেই তার ভেতরের উন্মুক্ত টিকি দেখে শীঘ্রই তার পরিচয় প্রকাশিত হয়ে যাবে। গম্বুজের ওপরে বসা রাজহংস তার দিকে দৃষ্টি নিবদ্ধ করে বসেছিল। রাজহংসরও মনেও যেন এক শঙ্কা জন্ম নিয়েছিল যে এই ব্যক্তি বৈদ্যর ছদ্মবেশে আর কেউ নন, স্বয়ং চাণক্য। কিন্তু আর কোনো ব্যক্তির ভুল শনাক্তকরণের সাহস তার মধ্যে ছিল না। তবুও সে কিছু একটা ভেবে তৎক্ষণাৎ গম্বুজ থেকে নিচের দিকে দৌড়ল। এদিকে চাণক্যের তল্লাশিতে রত সৈনিক তার পাগড়ি খোলার জন্য উদ্যত হল। চাণক্য আসন্ন বিপদের কথা ভেবে নিজের সমস্ত ইন্দ্রিয়কে যেন স্থির করলেন। এখনই কি হবে? চাণক্যের রহস্য উন্মোচন? ধননন্দের সর্বনাশ করার সংকল্প অসম্পূর্ণই থেকে যাবে? दोस्तों, अगर आपको ये कहानी पसंद आई हो तो वीडियो को लाइक करें और अपने दोस्तों के साथ शेयर करें। ऐसी ही और मजेदार और दिलचस्प कहानियों के लिए कृपया स्टोरी E2 चैनल को सब्सक्राइब करना न भूलें और बेल आइकन को दबाएं ताकि आपको हमारे सभी नए वीडियो के बारे में जानकारी मिलती रहे। धन्यवाद।